আপনার ড্রিম যদি হয় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। কারণ অসাধারণ একটা গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে আপনি অস্ট্রেলিয়ায় কীভাবে পড়াশোনা করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো অস্ট্রেলিয়ায় পড়াশোনার ক্ষেত্রে আপনি হয়তো বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনে থাকবেন যে অনেক টাকা লাগে, ব্যাংক ব্যালেন্স থাকা লাগে। কিন্তু সেগুলো হচ্ছে কেউ যদি গভর্নমেন্ট স্কলারশিপ না ম্যানেজ করতে পারে তাদের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি সুন্দর একটা গভর্নমেন্ট স্কলারশিপ ম্যানেজ করতে পারে তাহলে সে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, এখানে সম্পূর্ণ বিনা বেতনে আপনাকে পড়াশোনা করানো হবে, বই খাতা কেনার টাকাও দেওয়া হবে, বিমানে ইকোনমিক ক্লাসে যাতায়াতের টিকিট দেওয়া হবে, বসবাসের খরচ দিয়ে দেওয়া হবে, স্বাস্থ্য বিমার সুবিধা দিয়ে দেওয়া হবে। তো এরকম, হ্যাঁ, আপনি যদি সরকারি একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে ব্যাংক ব্যালেন্স এইসব কিছুই লাগবে না। তো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ, এটা আসলে সত্য কিনা বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ প্রতি বছর 1,000টার বেশি স্কলারশিপ দিয়ে থাকে। এবং আমি থাম্বনেইল যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন যে চাকরিজীবীরাও এটাতে আবেদন করতে পারবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড়টা দেয়া রয়েছে, তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা চলুন জানার চেষ্টা করি যে কী কী অপরচুনিটিস আমরা পেতে পারি এই স্কলারশিপটা থেকে এবং কিভাবে আমাদেরকে তৈরি করা উচিত একটা অসাধারণ একটা দেশে পড়াশোনা করার জন্য। সুযোগ সুবিধাগুলো কী কী আসলে পেতে পারি আমরা, যেমন এখানে আমরা বলা হচ্ছে যে একটা স্টেবল ইকোনমির যদি কান্ট্রিতে আমরা পড়াশোনা করতে পারি বা থাকতে পারি, তো সেটার সুবিধা কি, বাংলাদেশে আপনারা দেখবেন যে কিছু কিছু সময় ঊর্ধ্বগতি, জিনিসের ঊর্ধ্বগতি এত বেশি হয়ে যায় যে আপনি অনেক বেশি টাকা থাকলেও তো সেই টাকাটা দিয়ে মনে হয় যে এত বেশি দিয়ে কিনবো, জিনিসের আপ ডাউন, মানে দামের আপ ডাউন হতেই থাকে। আর বিভিন্ন ধরনের ঝুট ঝামেলাগুলো চলতে থাকে। তো এগুলো হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইকোনমি স্টেবল নয় এবং আমাদের জিডিপি খুব বেশি বড় নয়। পক্ষান্তরে অস্ট্রেলিয়াতে আমরা যদি জানি, অস্ট্রেলিয়া কিন্তু বিশেষ 15টা যে হাই জিডিপির কান্ট্রি আছে তার মধ্যে একটা, এবং এটার ইকোনমি অনেক স্টেবল। এখানে অনেক সুন্দর সুন্দর ইনস্টিটিউশন আছে, বিশ্বের সেরা 20টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি, বেশ কয়েকটা কিনে জানি না, আমি একটা ইউনিভার্সিটির কথা জানি যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে। তো এবং এখানকার লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই। তো শুধু এগুলো দেখলে আমাদের হবে না, আমাদের কিভাবে তৈরি করতে হবে, তো এই ভিডিওটা দেখলে আমরা কিছুটা ধারণা পেয়ে যাব। তো এরপর আমাদের এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে অলরেডি আমরা কথা বলে নিয়েছি, এবং স্কলারশিপ যখনই আপনি বাইরে পড়াশোনার ক্ষেত্রে বিবেচনা করবেন কোনো স্কলারশিপ, তখনই এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনার প্রথমত হচ্ছে পড়াশোনার 100% স্কলারশিপ সেখানে আপনাকে থাকতে হবে, এবং আপনি আপনার লাইফ এক্সপেন্স বা বসবাসের খরচ এবং স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা এগুলোও যাতে আপনি পাওয়া যায়। কারণ না হলে এগুলো যদি আপনি ম্যানেজ করে না যেতে পারেন স্কলারশিপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, যেটা মেনটেন করে পড়াশোনা করা একটু কঠিন। এবং এখানে কোর্স ভেদে ফিল্ড ওয়ার্কের কথা বলা হচ্ছে। আপনি যদি কোনো রিসার্চ রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করেন তো সেগুলোর ক্ষেত্রেও আপনাকে বিভিন্ন টাকা পয়সা এখান থেকে দেওয়া হবে, এবং এখানে আমরা মান্থলি কত টাকা দেওয়া হয় সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এখান থেকে। যে প্রতি মাসে 3,000 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে দেওয়া হয়। এক অস্ট্রেলিয়ান ডলার প্রায় 88 টাকার মতো, 88। তো সেটাকে বাংলাদেশিতে আমরা যদি কনভার্ট করে নিই তাহলে 2.3 থেকে 2.5 লাখ পার মান্থ, এটা অসাধারণ। আপনি এই সমস্ত কিছু পেয়ে এরকম যদি একটা লাইফ এক্সপেন্স প্রতি মাসে পেয়ে থাকেন, তার মানে আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা, তাই না? তো এরপর আমরা জানার চেষ্টা করি কাদেরকে এই অ্যাপ্লিকেশনে এনকারেজ করা হয়েছে। তো এটা কিন্তু অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া, এবং আপনি আমার চ্যানেল ঘেঁটে থাকলে অলরেডি জানেন যে আমার চ্যানেলে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশন শেয়ার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আপনি নারী হয়ে থাকেন এবং যদি পিপল উইথ ডিসএবিলিটি হয়ে থাকেন অথবা আদার মার্জিনালিজড গ্রুপের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে এনকারেজ করা হয়েছে। তো পিপল উইথ ডিসএবিলিটি এবং মার্জিনালাইজড গ্রুপ বলতে যেটা বোঝায় আসলে সেটা মূলত আপনি হয়তোবা সংখ্যালঘু হতে পারে বা কোনো দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে পারে, চাকমা মারমা গারো এরকম বিভিন্ন কিছু। তো এগুলো হলে আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন। এবং এখানে কিসের ভিত্তিতে অ্যাসেস করা হবে, মানে আপনাদেরকে যাচাই করা হবে কিসের কিসের ভিত্তিতে, সেগুলোও বলে দেওয়া আছে এখানে। হচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল কোয়ালিটির ভিত্তিতে, একাডেমিক কম্পিটেন্স অর্থাৎ আপনার রেজাল্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেখুন, মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু এই দুটাকে বলেনি, মোস্ট ইম্পর্টেন্টলি বলেছে পটেনশিয়াল টু এক্সারসাইজ লিডারশিপ, হ্যাঁ, অ্যান্ড ইম্প্যাক্ট অন ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস ইন এলিজিবল কান্ট্রিজ। তো এই যে লিডারশিপ, আপনার ইম্প্যাক্ট ফেলার ক্ষমতা কতটুকু রয়েছে কোনো একটা কমিউনিটি বা কান্ট্রির মধ্যে, সেটা। তো এই যে এটার কথা যখন এসেই যায় তখন আমাকে হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম এটা সম্পর্কে বলতে হয়, কারণ এটা অসাধারণ একটা স্কলারশিপ
এটা একটা হচ্ছে লিডারশিপ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট বলতে পারেন, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে দেওয়া থাকে। অনার্স মাস্টার্স সবাই অ্যাপ্লাই করতে পারে। অনার্স পড়ছেন বা মাস্টার্স কমপ্লিট এবং আপনি হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, আর আপনার বয়স যদি 18 থেকে 29-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে কীভাবে কি সম্পূর্ণ কিছু এইটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা আছে, এবং এটার অ্যাপ্লিকেশন প্রসেস কি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি এই দুইটারই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনি সার্চ দিয়ে বা এই লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে এটাতে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আপনি এই সার্টিফিকেটটা আশা করি খুব সহজেই পেয়ে যাবেন, এটা কঠিন কিছু নয়। তো কথা বাদ দিয়ে আমরা আসল কাজে চলে যাই। তো এরপর হচ্ছে কিছু ক্যাটাগরির ভিত্তিতে এরা স্কলারশিপটা দিয়ে থাকে। মূলত 4টা ক্যাটাগরির লোকদেরকে এরা স্কলারশিপটা দিয়ে থাকে। আমরা ক্যাটাগরি এতে যদি দেখতে পাই, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাংলাদেশে যারা সিভিল সার্ভিসে রয়েছেন, বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করছেন, এবং জুডিশিয়াল সার্ভিস যারা রয়েছেন, ক্যাডার যারা রয়েছেন, তাদেরকে এটাতে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বলা হচ্ছে গ্রুপ বি, এটাও কিন্তু অস্ট্রেলিয়া আওয়ার্ড স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া। তো এগুলো সমস্ত কিছু আমি লিঙ্কগুলো শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে নিজেরাও দেখে নিতে পারবেন। এবং গ্রুপ বিতে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওয়ার্কার যারা রয়েছে, নন এনজিওর যারা ওয়ার্কার রয়েছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, কমিউনিটি বেসড। এবং ক্যাটাগরি সিতে আমরা দেখতে পাচ্ছি এন্টারপ্রেনার যারা রয়েছে এবং এমপ্লয়িজ অফ প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন। তার মানে বড় একটা হচ্ছে হিউজ ক্যাটাগরি অফ পিপলকে এরা সার্ভ করছে, তাই না? তো অনেকেই এর মধ্যে পড়ে যাবেন। এবং গ্রুপ ডিতে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ ইনস্টিটিউশন স্টুডেন্টস বা ইন্ডিভিজুয়াল যারা রয়েছে, ইউনিভার্সিটি, মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে এবং কালচারাল অর্গানাইজেশনের সাথে যারা যুক্ত রয়েছে, তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর আমরা ফিল্ড অফ স্টাডিগুলো দেখতে চাই। ফিল্ড অফ স্টাডির ক্ষেত্রে যদি দেখতে পারি, অনেকগুলো ডিপার্টমেন্টেই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পারফর্মিং আর্টস, এই যে পারফর্মিং আর্টসেও রয়েছে, হ্যাঁ, ভিজুয়াল আর্টস, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড, বিজনেস, আইসিটি, ইনোভেশন। এরপর ট্যুরিজম একটা সাবজেক্টেই রয়েছে, তো এটাতে যারা পড়াশোনা করেন তারা এটাতে অ্যাডভান্টেজ পাবেন। পাবলিক পলিসি, এখানে কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, আমরা দেখতে পারবো। ইন্টারন্যাশনাল রিলেশনস একটা সাবজেক্টেই আছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, এগুলোও সাবজেক্ট রয়েছে। এই যে পাবলিক ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, যারা ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডের আছেন তারা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। তো পাওয়ার এনার্জিতে এই যে ইলেকট্রিক্যাল বা বিভিন্ন যে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে তাদের এর মধ্যে পড়ে যাবেন। মিনারেল রিসোর্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি যারা রয়েছেন তারা এগুলোতে পড়ে যাবেন। এনার্জি, এটা গুরুত্বপূর্ণ, অনেক ডিপার্টমেন্টেই এটার মধ্যে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ইনফ্রাস্ট্রাকচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো এখানে আপনি এই যে সিএসসি যারা রয়েছেন তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডিজিটাল টেকনোলজি, আর্কিটেকচার, ট্রান্সপোর্ট, মানে ইনফ্রাস্ট্রাকচার, সিভিলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। রোবোটিক্সের অ্যাপ্লাই করতে পারবেন। সিকিউরিটি স্টাডিজ, এখানে হচ্ছে সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাওয়ারনেস, কাউন্টারিং টেরোরিজম, জেন্ডার পিস অ্যান্ড সিকিউরিটি, ট্রান্সন্যাশনাল ক্রাইম। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ। তো এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো নিজেরা একটু ভালো করে দেখে নেবেন। এবং এগুলোই শেষ নয়, এই যে এগ্রিকালচারে যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এটার আন্ডারে। হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যারা এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করতে চান, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্টই আছে, তারা এটার আন্ডারে পড়ে যাবেন। ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, এটা আবারও সেই বেশ কিছু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর মধ্য থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে আছে হেলথ, হ্যাঁ, হেলথ রিলেটেড যারা পড়াশোনা করেছেন তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ফিশারিজ, এগুলো কিছু ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সেস, এরকম কিছু ডিপার্টমেন্ট আছে। ফার্মেসি বা এরকম কিছু ফ্যাকাল্টির আন্ডারে, মেরিন। তো এগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলোই শেষ নয়, এখানে ডিসএবিলিটি, ইনক্লুশন, ইকুইটি অ্যান্ড রাইটস, এগুলোর মধ্যে থেকে যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। এরপর আমি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাই। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য এখানে হচ্ছে আপনার প্রিভিয়াস স্টাডি যেটা এবং সেটার সাথে সম্পৃক্ত কোনো জব যদি আপনি করেন, 5 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি প্রেফারেন্স পাবেন, ঠিক আছে? এটা যদি নাও থাকে, কাছাকাছি কোনো জব করেন, তাহলে সেগুলো আপনি উল্লেখ করতে পারবেন, লিখে দিতে পারবেন। অথবা আপনি অনার্স করেছেন, মাস্টার্স এবং আপনার জব হচ্ছে 3-4 বছরের, তো এগুলোকে আপনি যুক্ত করে 5 বছরেই থাকা লাগবে এমন নয়। তো 3-4 বছরও যদি হয় তাহলে আপনি এটা করে দিতে পারেন, আর 5 বছর থাকলে তো ভালো। এবার আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ কথা বলা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি এটা সম্পর্কে একটু বলতে চাই যে হচ্ছে 15 বছরের বেশি
গ্যাপ, মানে আপনি সর্বশেষ যে ডিগ্রি অর্জন করেছেন এটার পর 15 বছরের বেশি গ্যাপ না থাকাটা এটার জন্য বেটার। থাকলেও আপনি সেটা লিখে দিবেন, সমস্যা নেই, ওই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এবং এখানে বলছে যে ইউজিসির অনুমোদিত কোনো একটা কমপক্ষে একটা সার্টিফিকেট আপনার থাকতে হবে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তে পারেন, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসি গ্রান্টেড, তো শুধু যে পাবলিক ইউনিভার্সিটি থেকেই হতে হবে এমন নয়। তো যে কোনো ক্রাইটেরিয়াগুলো থাকলে এগুলো আপনি উল্লেখ করে দিয়ে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাকে ইনক্লুড করে দিতে পারবেন আপনার কোয়ালিফিকেশান হিসেবে। এরপর আমরা ডকুমেন্ট কিছু দেখতে চাই, পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট এবং আইএলটিএস, টোফেল বা পিটি। তো এবং ভ্যালিড এত জানুয়ারি, হ্যাঁ 2027 জানুয়ারি, এই সময় এটা ভ্যালিড হতে হবে। তো এই তিনটাকে আমরা নোটারি পাবলিক থেকে অ্যাটেস্টেড করে নিতে বলছে। নোটারি পাবলিক অ্যাটেস্টেশনের জন্য আপনি কোনো একটা কোর্টে যাবেন, যে কোর্টগুলো আছে সাধারণত জেলা পর্যায়েগুলোতে কোর্ট আছে, তো ওইখানে গিয়েই আপনি খুব সহজেই 200-300 টাকা হয়তো বা নিতে পারে ডকুমেন্ট নোটারি পাবলিক করার জন্য। ওরা আসলে হচ্ছে বিভিন্ন লয়ারের সিল সিগনেচার দিয়ে দেয় আপনার এগুলো যে ভ্যালিড এটাকে উল্লেখ করে, ঠিক আছে। তো এটা এরা চেয়েছে এগুলোর ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু চায় নাই। বাকি ডকুমেন্টগুলো কী কী আমরা একটু দেখে নিতে চাই। ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট, মানে ওই যে আপনি যে কী পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারেন, এবং এখানে টেমপ্লেটও দিয়ে দেওয়া আছে। তো এগুলো লিঙ্ক আমি দিয়ে দিব, আপনি ওইখান থেকে সব কিছুই পেয়ে যাবেন। তো সিভিরও টেমপ্লেট কী হবে সব কিছু দিয়ে দেওয়া আছে, অসাধারণ সুন্দর সব কিছু গোছানো আসলে এটা এই স্কলারশিপটাতে। এরপর কারেন্ট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আপনি যদি কোনো যে এনজিও বা এগুলোতে যদি চাকরি করে থাকেন তো সেগুলো। এরপর বলছে যদি গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন তাহলে প্রুফ অফ ক্যাডার সার্ভিস এবং জব কনফার্মেশন লেটার এগুলো লাগবে, এবং মাস্টার্সে যদি হয় তাহলে আপনার রেফারি লাগবে। আর যদি হচ্ছে এটা কোর্স ওয়ার্ক, আর যদি হচ্ছে রিসার্চ রিলেটেড কারো হয় যেমন এমএস রিসার্চ বা এরকম কিছু, তাহলে আপনার 3 জনের রেফারি দিতে হবে। এবং এখানে কিছু ডকুমেন্ট দিতে বলছে, এগুলো কঠিন কিছু নয়। তো ওই যে আপনার ভবিষ্যৎ যে সুপারভাইজার হতে পারে তারও এখানে এভিডেন্স বা রিকমেন্ডেশন লেটার টাইপ এরকম কিছু চেয়েছে, তো এগুলো কঠিন কিছু নয়, আপনি দেখে নেবেন। এরপর সিলেকশন প্রসেসটা সম্পর্কে আমি বলতে চাই। সিলেকশন প্রসেসে হচ্ছে এখানে বলছে অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড আফটার এলিজিবিলিটি চেকিং। এলিজিবিলিটি কীভাবে চেক করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এদের কিছু আছে, এবং আপনার অ্যাপ্লিকেশনে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন, যে এসেগুলো লিখবেন, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে চেক করা হবে। তারপর হচ্ছে শুধুমাত্র যাদের শর্টলিস্টেড হবে তাদেরকেই হচ্ছে এরা কন্ট্যাক্ট করবে ইমেইলের মাধ্যমে। এবং এই সিলেকশন প্রসেস হচ্ছে একটা ইন্টারভিউ থাকবে আপনার, তার মানে বুঝতেই পারছেন আপনার স্পিকিং অ্যাবিলিটি বা ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি এটা চেক করা হবে। অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাসেসড অ্যাগেনস্ট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কোন কোন ক্রাইটেরিয়া এগুলো আমি অলরেডি বলে নিয়েছি, যে একাডেমিক কম্পিটেন্স, পটেনশিয়াল আউটকাম, মানে হচ্ছে ডেভেলপমেন্টের উপর আপনার যে এগুলো। তারপর হচ্ছে লিডারশিপ, এই বিষয়গুলো। সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড ইন লেট 2026। তো 2026-এর শেষ পর্যায়ে আপনারা হচ্ছে যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে জানানো হবে। এবং এখানে কিছু অ্যাওয়ার্ডি ট্রাভেল এগুলো সম্পর্কে কথাবার্তা বলেছে, আপনি একটু দেখে নেবেন। এরপর আমাদের অ্যাপ্লিকেশন ডেট, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এটা আপনি খুব মন দিয়ে শুনবেন। প্রতি বছর এটা কিন্তু 1 ফেব্রুয়ারিতে শুরু হয় এবং ক্লোজিং ডেট 30 এপ্রিল। আমি যেহেতু গত বছর এগুলো নিয়ে কাজ করছিলাম বিভিন্ন স্কলারশিপ নিয়ে, তো তখন আমি এগুলো দেখেছিলাম, তো যার কারণে আমার এই ভিডিওটা আনা এত সহজ হলো। তবে আমি যেহেতু আইসিসিআরের ভিডিওগুলো নিয়ে কাজ করছিলাম, যার কারণে এই ভিডিওটা আনতে একটু তুলনামূলক দেরি হয়ে গেছে। তবে আমার যেহেতু এই ভিডিওটা যারা দেখছেন তাদের অধিকাংশই হয়তো বা আইসিসির অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনাদের অনেক ডকুমেন্ট অলরেডি রেডি করা আছে, তাহলে আপনারা এখন যে সময় আছে এই সময়ের মধ্যেও অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আর যারা এই সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তাদের প্রতি আমার সাজেশন যেটা হবে সেটা হচ্ছে, যে কোনো আপনি ভালো একটা স্কলারশিপ বা ভালো দেশে স্কলারশিপ ম্যানেজ করতে গেলে আপনাকে মোটামুটি 8 মাস বা 1 বছরের একটা টাইম ফ্রেম আপনার ধরে রাখতে হবে। তো এই সময় আপনি কী করবেন, বিভিন্ন স্কলারশিপগুলো ঘাটাঘাটি করবেন। তো করার এই সময়টাতে আপনি একটা গুগল এক্সেল শিট রেডি করবেন। এক্সেল শিটে আপনি যে যে স্কলারশিপগুলো সম্পর্কে জানছেন, কোন দেশ, সেটার কী কী ওদের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো কী কী দেয়া থাকে, এবং সময়গুলো কেমন থাকে, আইএলটিএস চাই কি না, তো সেগুলো লিঙ্ক, ইউনিভার্সিটির লিঙ্ক, এগুলো আপনি হচ্ছে সমস্ত কিছু একটা ডেটাবেস তৈরি করে একটা গুগল শিট রেডি করে রাখবেন, ঠিক আছে। তো এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, এটার আপনার কোনো ধারণা নেই, আপনি একদম কমপ্লিট আপনার ধারণা হয়ে যাবে যে আমি এই স্কলারশিপগুলো সম্পর্কে জানি, এই স্কলারশিপগুলোতে এই বিষয়গুলো এই সময়গুলোতে চাই। তো এটা অবশ্যই করে রাখবেন। তো এইটাকে আপনি এই বছর যদি নাও পারেন, সামনের বছরের জন্য আপনি যখনই দেখছেন এটা, এই বছর না হলে পরের বছরের জন্য নিজেকে এটার জন্য প্রস্তুত করার সুযোগ পাবেন। তো এরপর হচ্ছে আবেদনের যোগ্যতা সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই। 18 বছর প্লাস হওয়া লাগবে, 18+।
এবং বলছে যে এরকম বাগদান বা বিয়ে শাদী এগুলো থাকলে হবে না, কোনো সামরিক মানে অস্ট্রেলিয়ান নাগরিক কারোর সাথে, এবং কোনো সামরিক সেবার সাথে যুক্ত থাকা যাবে না, আইএলস 6.5 মিনিমাম থাকতে হবে, এবং প্রতিটিতে ব্যান্ড স্কোর কমপক্ষে 6 হতে হবে, ঠিক আছে। এবং এখানে টোফল, পিটিআই এগুলো সম্পর্কে বলা আছে, এগুলো আপনারা ধারণা নিয়ে নেবেন। এরপর হচ্ছে মূলত এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়, মাস্টার্স বা পিএইচডি এরকম পর্যায়ে, তবে মূলত মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপটা দেওয়া হয়। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে আমি অলরেডি, আপনি থাম্বনেল দেখলেই জানবেন যে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটাও এখানে দেখাবো বলেছিলাম। তো প্রথমত হচ্ছে লগ ইন করতে হয়, এবং আপনার নাম ধাম এগুলো কিন্তু সব কিছুই যে পাসপোর্ট এগুলো অনুযায়ী দিতে হয়, এখানে কোনো এলোমেলো করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হবে না। তো এখন আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাতে চাই। তো এটার জন্য আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো এই মুহূর্তে আমি ক্রোম ব্রাউজারেই ব্যবহার করছি, এবং এইখানে গিয়ে আপনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে। আপনি কিন্তু অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ লিখে সার্চ দিলে এটা পাবেন না, আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন কিন্তু পাবেন না। তো অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এটা লিখে যখন সার্চ দিবেন, তখন এই যে দেখতে পাচ্ছি আমরা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এই ওয়েবসাইটে চলে এসেছে, এবং হোম বাংলাদেশ এটা চলে এসেছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের বাংলাদেশ চলে এসেছে, এখানে অ্যাপ্লিকেশনস আর ওপেন বলা আছে এখানে। তো অ্যাপ্লাই নাও এটাতে আপনি ক্লিক করতে পারেন। তো এগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, তো আমি সময় যাতে না হয়ে যায় বেশি এটার জন্য করছি না। তো অ্যাপ্লাই নাও আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদেরকে নতুন একটা উইন্ডোতে নিয়ে গিয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই, তো এখানে হচ্ছে এই বিষয়গুলো দেওয়া আছে। তো আপনি একটু নিচে যদি যান, তাহলে এখানে দেখতে পাবেন, আমি প্রথমেই বলছিলাম তাই না, যে এখানে অনেক বেশি টাকা পয়সা লাগে, এই সেই ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে। তো এই ধরনের গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে এগুলো এত কিছু লাগে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা অফিসিয়ালি এটা কিভাবে আপনাদেরকে সচেতন করেছে, তাই না। তো বলছে যে এইটা স্ক্যাম থেকে দূরে থাকবেন। অস্ট্রেলিয়া নেভার চার্জেস ফিস অ্যাট এনি স্টেজ, কোনো স্টেজে আপনাদেরকে কোনো টাকা পয়সা চাওয়া হবে না। এবং বলছে যে এই যে অস্ট্রেলিয়ার্স উইল নেভার আস্ক অ্যাপ্লিকেন্টস ফর পেমেন্টস অর ব্যাঙ্ক ডিটেলস। তো এটা থেকে আপনি একদম কমপ্লিটলি শিওর, তাই না, যে এখানে আপনাকে কোনো টাকা পয়সা দেখাতে হবে না, অনেক বেশি টাকা পয়সা থাকতে হবে এমন কোনো বিষয় নয়। তো এখানে আমরা এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা সম্পর্কে একটু যাই। উপরের দিকে যাবেন যখন আপনি গিয়ে এখানে দেখতে পাবেন আমরা 6টা স্টেপ বলা আছে, আমরা স্টেপগুলো একটু পড়ে নিই। আপনার এলিজিবিলিটি চেক করতে বলছে, তারপর বলছে যে কনসিডার ইয়োর গোলস অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যাভেলেবল ইউনিভার্সিটি কোর্সেস। এই যে ইউনিভার্সিটি কোর্স কোন কোনগুলোতে দেওয়া হয়, তো এটা আমরা অলরেডি আলাপ করেছি, তাই না। এরপর বলছে প্রিপেয়ার রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্টেশন। তো ডকুমেন্টগুলো সম্পর্কে আমাদের কথা বলা হয়ে গেছে, এবং সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে এখানে আসলে আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে আমরা এলিজিবিলিটিটা চেক করব, ঠিক আছে। এটা কিভাবে চেক করব, এটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে নতুন আরেকটা উইন্ডোতে আমাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এগুলো আপনি একটু ভালো করে পড়ে দেখবেন, এই যে এখানে বিভিন্ন কিছু দেয়া আছে, আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন এই যেগুলো ভালো করে পড়ে দেখবেন, আমি ওগুলোতে আর সময় দিচ্ছি না। এরপর এখানে বলা হচ্ছে যে কয়েকটা প্রশ্ন আমাদের অ্যান্সার দিতে হবে, খুব বেশি না, 6টা কি 7টা প্রশ্ন এখানে আছে, 7টা প্রশ্ন আছে। 18 ইয়ার্স অফ এজ এটা আপনাকে হ্যাঁ দিতে হবে, যদি না হয় তাহলে আপনি পাবেন না। সিটিজেন অফ বাংলাদেশ এটাও হ্যাঁ হতে হবে। রিসাইডিং ইন বাংলাদেশ এটা হ্যাঁ হতে পারে, নাও হতে পারে, আপনি হয়তো পড়াশোনার জন্য বাইরে অবস্থান করছেন এটাও হতে পারে। তারপর অ্যাপ্লাইং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম এটা হ্যাঁ হওয়াটা জরুরি, কারণ এটা মূলত হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপটা দিয়ে থাকে। আর ইউ এনগেজ টু, এই যে অস্ট্রেলিয়ান কারোর সাথে এনগেজড অথবা বিয়ে শাদী করছেন সিটিজেন অফ অস্ট্রেলিয়া, এগুলো যদি না না হয়, হ্যাঁ হলে কিন্তু আপনি পাবেন না। আর ইউ কারেন্টলি সার্ভিং অ্যাজ মিলিটারি পার্সোনাল, তো মিলিটারি পার্সোনাল হিসেবে থাকলেও খুব সম্ভবত আপনি পাবেন না, কাজেই আপনি এটাকেও নো দিয়ে দিবেন, ঠিক আছে। নো দিয়ে একটা সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার ক্রাইটেরিয়া চেঞ্জ করা শেষ। তো ওই ধাপ কমপ্লিট। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে, সরি, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে, লগ ইন করার পর অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো চলুন আপনাকে আমি প্রসেসটা দেখাই। এই যে ওয়াসিস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের এই যে ওয়াসিস অনলাইন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সিস্টেম, তো এখানে নিয়ে গিয়েছে। তো এখানে এই যে লগ অন অথবা রেজিস্টার এইটা অপশনটা আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন ভালো করে, এই যে এখানে বিভিন্ন কিছু বলা আছে এগুলো পড়ে নেবেন। তবে আমরা রেজিস্ট্রেশন করাটা এবং লগ ইন করাটা এখানে দেখাবো। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলছে, তাই না। আমাদের তো ইমেল পাসওয়ার্ড এই মুহূর্তে জেনারেট করা হয়নি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি 3বার আনসাকসেসফুল লগ ইন অ্যাটেম্প করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। তো এটা করার চেষ্টা করবেন না। তো প্রথমত আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন না করলে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারবো না। তো রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবেন, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট করার পর এখানে ইমেল দিতে হবে, কনফার্ম মেল দিতে হবে, ফ্যামিলি নেম আপনার দিতে হবে। ফ্যামিলি নেম বলতে আপনার প্রথম নাম, এবং গিভেন নেম বলতে আপনার সার নেম যেটা থাকে, মানে বংশের নাম। যেমন আমার ক্ষেত্রে রাজেশ হচ্ছে ফ্যামিলি নেম, আর গিভেন নেম হচ্ছে রায়। ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে এরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো দিয়ে আপনি সেভে যাবেন। সেভে যাওয়ার পর এরপর হয়তো আর কিছু ইনফরমেশন দিতে বলবে, তো সেগুলো দিয়ে আপনি সাবমিট করে ফেললে এখানে আপনার রেজিস্ট্রেশন করা শেষ, অথবা এখানেও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যেতে পারে। তো এটা রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি অবশ্যই হচ্ছে অ্যাপ্লিকেশন, অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনার কাছে চলে আসবে। তারপর আপনি আপনার নাম ধাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, পাসপোর্ট নাম্বার, মানে এনআইডি নাম্বার, এগুলো সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে কিছু এসে ওইখানে লিখতে হবে। তো এগুলো সব কিছু লিখে আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করে ডকুমেন্ট সাবমিট করে দিবেন, তাহলেই সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট। তো এই ছিল পুরোটা। অসাধারণ একটা স্কলারশিপ, আপনি অনেক বেশি মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন। তো এটা যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এত সুন্দর ইনফরমেশন, তাই না? সাবস্ক্রাইব, আই ডিজার্ভ বা সাবস্ক্রাইব অ্যাকচুয়ালি। এবং এরপর যারা পরিচিত আছে তাদের সাথে এটা শেয়ার করে দিবেন। তো এই ছিল ওভারঅল প্রসেস। থ্যাংক ইউ ফর ইয়োর প্যাশেন্স, অল দ্য বেস্ট।